স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। 90 থেকে 95% নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ট্যাপারবিল এলাকায় লাগা আগুন। বনের ভেতর বিক্ষিপ্তভাবে জ্বলা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। এখন 95% নিয়ন্ত্রণে আছে। আমরা তো কাজ করছি, আপনি দেখতেছেন আমাদের সাথে ফায়ার ব্রিগেড আছে এবং ইনশাআল্লাহ আশা করি আজকে দিনের মধ্যে আমরা এটা ক্লোজ করতে পারবো। এখন জনপদে এ নিয়ে রয়েছে বিস্তারিত। তো মকুলে দানা পরিমাণ খুবই কম, এক একটা মকুলে ছড়াই হয়তো একটা দুটা কিংবা কোনো ছড়াই হয়তো নাই। আমের মুকুলটা যেন ঝরে না পড়ে, যদি ঝরে পড়ে যায় তাহলে কিন্তু আমরা সারা বছর লোকসানের মধ্যে পড়বো। এখন পর্যন্ত যে আমাদের অনুকূল আবহাওয়া বিরাজমান রয়েছে এবং যে চমৎকার ফুড সেটিং রয়েছে, এতে করে এবছর আম থেকে আমরা একটা বাম্পার ফলন পাবো। মুকুলের ঘ্রাণে ছেয়ে গেছে রাজশাহী অঞ্চলের আমবাগান। তবে খরার কবলে পড়েছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বাগানীরা। আসছে মৌসুমে রাজশাহীর 4 জেলায় অন্তত 6,000 কোটি টাকার আমের বেচাকেনার আশা। এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই থাকছে সুন্দরবনে আগুনের খবর। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ট্যাপারবিল এলাকায় লাগা আগুন 90 থেকে 95% নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বন বিভাগ। তবে বনের ভেতর বিক্ষিপ্তভাবে জ্বলা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এবং বন বিভাগের ফায়ার ইউনিট। আজকের মধ্যে পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন তারা। এর আগে শনিবার সকালে চাঁদপাই রেঞ্জের কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় এই আগুন লাগে। বিকেল থেকে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে বন বিভাগ, কিন্তু আলো স্বল্পতায় সন্ধ্যার পর থেকে বন্ধ রাখা হয় আগুন নেভানোর কাজ। পরে আজ সকাল থেকে আবারও আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে আগুন লাগার স্থান থেকে পানির উৎস দূরে হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে গত 2 যুগে অন্তত 26 বার আগুন লেগেছে। এই জায়গাটা উঁচু হয়ে যাওয়াতে জোয়ারের পানি ওঠে না, নদী মরে গেছে। এখন 95% নিয়ন্ত্রণে আছে। আর মানে আপনার এই আমরা তো কাজ করছি, ফায়ার ব্রিগেড আছে আপনাদের সাথে, আপনি দেখতেছেন আমাদের সাথে ফায়ার ব্রিগেড আছে এবং ইনশাআল্লাহ আশা করি আজকে দিনের মধ্যে আমরা এটা ক্লোজ করতে পারবো। এখনো বিক্ষিপ্তভাবে জ্বলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ট্যাপারবিল এলাকার আগুন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করছে, সেই সঙ্গে জানাবেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আর কত সময় লাগতে পারে? জি শম্পা, আগুন লাগার ঘটনা আসলে মূলত জানাজানি হওয়ার পর থেকেই কিন্তু ফায়ার সার্ভিস এবং বন বিভাগের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু লেগে পড়েছেন আগুন নিয়ন্ত্রণের কাজে। মোটামুটি বললে চলে যে আজকে এখন পর্যন্ত আগুন কিন্তু প্রায় 95% মতো নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে আমাদেরকে বন কর্মকর্তারা। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের কিন্তু বিভিন্ন জায়গার 6টি ইউনিট কাজ করছে এখানে কিন্তু আমরা যেটি সকাল থেকে এসে দেখেছি যে সুন্দরবনের এই যে গহীনে যে জায়গাটি রয়েছে চাঁদপাই রেঞ্জের কলমতাজি যে এলাকাটি, এই এলাকাটা কিন্তু বেশ বিচ্ছিন্ন একটি এলাকা এবং এর চারপাশে কিন্তু কোনো নদী বা নালা নেই বা খাল কিন্তু নেই, যার কারণে কিন্তু বেশ বড় একটি সমস্যায় পড়তে হচ্ছে পানি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের। মূলত কিন্তু প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে পাইপের মাধ্যমে কিন্তু পানি দিয়ে তারপরে কিন্তু এখানে পানি আনা লাগছে এবং এখানে কিন্তু পানি দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলেছেন যে গতকাল বিকালে কিন্তু তারা এখানে এসেছিলেন এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই পানির যে লাইন টানার যে কাজ সেটি কিন্তু তারা করার চেষ্টা করেছেন। পরবর্তীতে তারা কিন্তু সন্ধ্যার পরে আলোর অভাবে তারা সেই কাজটি সম্পন্ন করতে পারেননি। তারপরে কিন্তু সকালে ভোরেই কিন্তু বিভিন্ন ইউনিট ফায়ার সার্ভিসের তারা কিন্তু এখানে চলে এসেছে। তবে বন বিভাগের যারা এই ফায়ার ইউনিটের যারা কর্মকর্তারা রয়েছেন বন বিভাগের, তারা কিন্তু রাতভর এখানে কাজ করেছেন বলে এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা পুরো রাতভর এখানে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে
একটি ফায়ার লাইন তৈরি করেছে, যাতে এই যে জায়গাটুকুর মধ্যে আগুন লেগেছে তার বাইরে যেন আগুন ছড়িয়ে না পড়ে। এবং এখানে শুধুমাত্র যে বন বিভাগের কর্মকর্তারা তা কিন্তু নয়, বন বিভাগের বাইরেও কিন্তু বেশ কিছু সংস্থার কর্মীরা কিন্তু এখানে এসেছেন এই আগুন নিয়ন্ত্রণের কাজ করার জন্য। তো সব মিলিয়ে বললে চলে যে এখন কিন্তু আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া উঠতে দেখা গেছে, এবং সেই সব জায়গাতে কিন্তু বর্তমানে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন কর্মীরা তারা কিন্তু সেখানে পানি ছিটাচ্ছেন। এখানে আমরা দেখেছি যে গত কয়েক বছরে কিন্তু বেশ কয়েকবারই কিন্তু এই আগুনের লাগার ঘটনা ঘটে এখানে, এবং বন কর্মকর্তারা যেটি বলছেন এখানে জেলে মাওলিরা আসেন এবং বিভিন্ন মানুষ নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু এখানে আসেন। এখানে কিন্তু মধু আহরণ করা একেবারে নিষিদ্ধ, তারপরেও এখানে মানুষ আসেন এবং আসার পরে কিন্তু তারা অনেকে সিগারেট খান, সেগুলো ফেলে দেন, এবং তার সূত্রপাতে কিন্তু এই আগুনের সূত্রপাত কিন্তু এভাবেই হয়ে থাকে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারপরেও এই ঘটনাকে কেন্দ্র করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে, এবং তারাই আসলে এই আগুনের সূত্রপাত হিসাব কিভাবে হলো সেটি জানাবেন। তো সম্পাই ছিল আমার কাছে সুন্দরবন থেকে আগুন লাগার সবশেষ খবর। সুন্দরবনে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। মুকুলের ঘ্রাণে ছেয়ে গেছে রাজশাহীর আমের বাগানগুলো। সোনালী মুকুল এরই মধ্যে গুটিতে রূপ নিতে শুরু করায় স্বপ্ন দেখতে শুরু করেছেন বাগান মালিকেরা। কিন্তু মৌসুমের শুরুতেই খরার কবলে পড়েছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর বাগানীরা। তবে সকল বৈরিতা কাটিয়ে আমের উচ্চ ফলনের আশা কৃষিবিদ এবং বাগানীদের। এ মৌসুমে রাজশাহীর 4 জেলায় অন্তত 6,000 কোটি টাকার আমের বেচা কেনার আশা। আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। চৈত্রের বাতাসে আমের বাগানে দোল খাচ্ছে সবুজের আলপনা, সাথে বাগান জুড়ে ঘ্রাণ ছড়াচ্ছে মধু ফলের অঙ্কুর। রাজশাহী অঞ্চল জুড়ে 87,507 হেক্টরে এমন সোনালী মুকুলে ঢাকা পড়েছে সবুজ বাগান। গেল পৌষ ও মাঘে আমের কুশিতে বাদ সাজেনি ঘন কুয়াশা। এখন এসব মুকুল থেকে গুটিতে রূপ নিচ্ছে রসালো ফল আম। ছোট বড় মাঝারি সব গাছেই ভালো গুটি আছে এবারকার বছরে। আর কয়েকদিন পর হলে গুটিটা একটু কারো সাইজ হবে দেখার মতন। মুকুলটা ঝরে যাবে খরানিতে, অতিরিক্ত খরানির জন্য। গাছের গোড়ায় পানি দিলে আপনি ধরেন মুকুলটা দাঁড়াবি ভালো, গুটিটা ভালো থাকবি। রাজশাহীর বাগানে ছোট বড় সব গাছেই মুকুলের দেখা মিলেছে বেশ। ল্যাংড়া ফজলি, আমরুপালি বা খিরসাপাত সব গাছেই মুকুল আসে 95%, যেখান থেকে গুটি বেঁধেছে অন্তত 90 ভাগ। বাগানীরা বলছেন 19,603 হেক্টর থেকে 2,60,000 টন আম উৎপাদনের যে লক্ষ্যমাত্রা তা ছাড়িয়ে যাবে রাজশাহীতে। তাতে খরার রুক্ষতা বৃদ্ধি পাওয়ায় শুরুতেই যত্ন বাড়িয়েছেন চাষিরা। গাছে অনেক গুটি এসেছে, সেই জন্য আমরা গুটি পরিচর্যা করছি। আমের পুরো এবার যত্ন খুব ভালোভাবে নেওয়া হচ্ছে। রাজশাহীর পাশাপাশি আমের বড় গাছ ও দীর্ঘতম বাগানের খ্যাতি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের। তবে 37,604 হেক্টর বাগানে মুকুল এলেও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। মুকুল থাকলেও সপ্তাহ জুড়ে খরা প্রবণতায় কমছে আমের গুটি, তাতে দুশ্চিন্তা বাড়ছে বাগানীদের। আমের মুকুলটা যেন ঝরে না পড়ে, যদি ঝরে পড়ে যায় তাহলে কিন্তু আমরা সারা বছর লোকসানের মধ্যে পড়বো। এখন মুকুল যদি না হয় তাহলে তো আমরা যে পরিচর্যার যে খরচ এবং লিজ মানি সেটা তো 60% চলে যায়, তাহলে আমরা বাঁচবো কি করে? নওগাঁয় পুরনো গাছের সাথে নতুন ও নাবিজাতের আমের চাষ হয়েছে 30,300 হেক্টর জুড়ে। আমের ছোট গাছে ভরপুর নিয়ামতপুর, সাপাহার এবং পত্নীতলা। এখানে সবচেয়ে বেশি চাষ হয়েছে আমরুপালি জাতের আম। প্রতি বছর মুকুলের সমারোহে ভালো ফলনের স্বপ্ন থাকলেও এবারে নেই, ঝরে পড়ছে বেশিরভাগ আমগুটি। আমার বাগানে মুকুল করছিল আগে সামনে দিলে, সেটা মুকুল ঝরে গেছে। আকাশের একবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে ঝরে গেছে। তার মধ্যে রাতে কুয়াশা হচ্ছে, দিনে তাপমাত্রা বেশি, এই জন্যই পরিস্থিতি। তো মুকুলে দানা পরিমাণ খুবই কম। একটা মুকুলে ছড়াই হয়তো 1টা 2টা, কিংবা কোনো ছড়াই হয়তো নাই। মুকুল ঝরে চলে যাচ্ছে, গুটি সে মতন গুটি নাই। এ অবস্থায় আমের যত্ন বাড়িয়েছেন চাষিরা। পাশাপাশি আমের গুণগত মান ঠিক রাখতে ও নিরাপদ আম উৎপাদনে তৎপর স্থানীয় ফল গবেষকরাও। ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক 0.5 মিলি হারে এবং ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক
ওই প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। এখন যদি ভালোভাবে মিশিয়ে যদি এটি স্প্রে করে দেওয়া হয় তাহলে কিন্তু এই আমগুলো ঠিকমতো থাকবে। গাছের গোড়ায় আর্দ্রতা ধরে রাখার জন্য সেচ এবং সেচ সম্ভব না হলে পানি ছিটিয়ে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি এবং সেই সাথে যেগুলোতে মুসুর দানা এবং মটর দানা পর্যায়ে রয়েছে সেখানে একটি কীটনাশক এবং একটি রোগনাশক প্রয়োগের আমরা পরামর্শ দিচ্ছি। এখন পর্যন্ত যে আমাদের অনুকূল আবহাওয়া বিরাজমান রয়েছে এবং যে চমৎকার ফুড সেটিং রয়েছে এতে করে এবছর আম থেকে আমরা একটা বাম্পার ফলন পাবো। রাজশাহী, চাপাই ও নওগাঁ এলাকায় হয় আমের মূল উৎপাদন, তবে সার কীটনাশকের খরচ বাড়ায় আমের খুচরা দামে প্রভাব পড়ার শঙ্কা। 87,507 হেক্টরে এবারে আমের উৎপাদন লক্ষ্য 11,46,000 টন, যার বাজার মূল্য 4 থেকে 6,000 কোটি টাকা। আম উৎপাদনে রাজশাহীর এই বাগানগুলোই এ অঞ্চলের আদি প্রান্তর, যেখানে ছোট বড় গাছে এসেছে থোকায় থোকায় মুকুল, যা কিনা এখন রূপান্তর হচ্ছে গুটি আমে। আর এই গুটি আমের বৃদ্ধি আসলে এখন সুঘ্রাণ ছড়াচ্ছে পুরো বাগান জুড়ে, যা কিনা আসন্ন মধু মাসকে স্মরণ করিয়ে দিচ্ছে কৃষককে, যেখানে কৃষকের ফলাফল হবে পরিপুষ্ট। তাতেই এখনই বেশ আনন্দিত কৃষক। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলছে। সকাল 9:30টার দিকে কমিশনে আসে রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঐকমত্য কমিশনে আজ প্রস্তাব জমা দেবে বিএনপি এবং এনসিপি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, ঐকমত্য কমিশনে এসে কি কি প্রস্তাব দিল রাষ্ট্র সংস্কার আন্দোলন? শম্পা, আপনি নিশ্চয়ই জানেন রাষ্ট্র সংস্কার আন্দোলন কিন্তু 16 মার্চ তাদের যে মতামত রয়েছে জাতীয় সংস্কার কমিশনের কাছে সেটি জমা দিয়েছেন। এই মুহূর্তে সেই মতামতের ভিত্তিতেই আলোচনা চলছে। ভেতরে রয়েছেন আলী রিয়াজ, যিনি জাতীয় সংস্কার কমিশনের সহসভাপতি, তার নেতৃত্বে 6 সদস্যের একটি দল এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটি প্রতিনিধি দল। তাদের মধ্যে কথা হচ্ছে কিভাবে আসলে সামনের নির্বাচন হবে। এছাড়া দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা রয়েছে এমন 166টি এমসিকিউ আকারে প্রশ্ন তাদের কাছে উপস্থাপন করা হয়েছিল, সেখানে তারা তাদের মতামত দিয়েছেন এমনটা আমরা জানতে পেরেছি বিভিন্ন মহল থেকে। এখন সেই মতামতের উপরেই সামনে নির্বাচন ব্যবস্থা কেমন হবে, এছাড়া দুর্নীতি, বাংলাদেশ থেকে দুর্নীতি শূন্যের কোটায় নামানোর জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, এছাড়া আপনার বিচার ব্যবস্থা এবং সংবিধান সংস্কারের যে প্রস্তাব দীর্ঘদিন পর্যন্ত আলোচনার টেবিলে ঘুরছিল, সেই সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান বাতিল হবে না আংশিক সংস্কার হবে না সংবিধান বহাল থাকবে, এমন প্রস্তাবনা দিয়েও ভেতরে কথা হচ্ছে। তবে আমরা একটি বিষয় জানতে পেরেছি যে দুপুরে 1টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে আসবেন তাদের মতামত জমা দিতে। যদিও জাতীয় সংস্কার কমিশনের মতামত জমা দেওয়ার শেষ তারিখ ছিল 13 মার্চ, কিন্তু এখন পর্যন্ত বড় যেই দুই দল বিএনপি এবং এনসিপি তাদের মতামত জমা দেয়নি, তার পাশাপাশি জামাতও তাদের মতামত জমা দেয়নি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি আজকে বিএনপি এবং এনসিপি তাদের মতামত জমা দেবেন, এর প্রেক্ষিতে পরবর্তীতে তাদের সাথে আলোচনা হবে। তবে এখন পর্যন্ত এই 166টি সংস্কার প্রস্তাবের তাদের মতামত কি হবে অথবা তারা কি ভাবছেন সেটি নিয়ে আলোচনা হবে। তবে আমরা বিএনপির ভেতর থেকে যে বিষয়টি জানতে পেরেছি 31 দফার আলোকে তারা তাদের মতামত জমা দেবেন এবং 31 দফা সাধারণ মানুষের ম্যান্ডেট, জাতীয় নির্বাচন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, সংবিধান সংশোধন এবং সংবিধান বহাল রাখার বিষয়ে যেই সিদ্ধান্তগুলো বিএনপি আগেই জানিয়েছে সেই মতেই তারা হাঁটবে। এবং এনসিপির ক্ষেত্রে দুটি বিষয়, একটি হল যে ভোটাধিকার, অর্থাৎ 16 বছরের যেই 16 বছর পর্যন্ত মানুষ ভোট দিতে পারবে এবং এর পাশাপাশি 23 বছরের এমপি থাকতে হবে, এই বিষয়গুলো কিন্তু তাদের মতামতের মধ্যে উঠে আসবে বলে আমরা জানতে পেরেছি। শম্পা, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন। ঈদ ঘিরে বেড়েছে নারকেলের চাহিদা, এতে বেড়েছে দাম। ছোট আকারের নারকেল বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, ঈদ ঘিরে বাজারে কি পরিমাণ নারকেল আমদানি হয়েছে, সেই সঙ্গে জানাবেন বাজারে সরবরাহ কেমন দেখছেন?
সম্পা, খাতুনগঞ্জের যে নারিকেলের আড়তগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই নারিকেল আসছে দেশের নানান প্রান্ত সহ যে আমদানিকৃত নারিকেলগুলো রয়েছে সেগুলো, এবং বিশেষ করে নোয়াখালী অঞ্চলের যে নারিকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আকারে কিছুটা বড় হওয়ায় সেগুলোর চাহিদা তুলনামূলকভাবে বেশি, এবং সেগুলো আকারে অনেকটা বড়, এবং সেই নারিকেলগুলো পাইকারিতে বিক্রি হচ্ছে 120 টাকা প্রতি পিস। এবং এর বাইরে যেগুলো ভারত থেকে আমদানি করা নারিকেল সেগুলো মূলত কিছুটা ছোট আকৃতির, যে নারিকেলগুলো এখন দেখতে পাচ্ছেন সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা পিস পাইকারিতে, এবং খুচরায় সেগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, কিংবা কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে, এবং বড় সেগুলো খুচরায় 135-40 টাকা করে বিক্রি হচ্ছে। মূলত নারকেলের চাহিদা না মেটার কারণে দেশীয়ভাবে ভারত থেকে আমদানি করা হয়, এবং এর আগে মায়ানমার থেকে আমদানি করা হতো, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে মায়ানমার থেকে বর্তমানে নারিকেল আমদানি বন্ধ রয়েছে, এবং একমাত্র ভারত থেকেই পণ্যটি আমদানি হয়, এবং গেল বছরই কিন্তু 200 টনের মতো নারিকেল ভারত থেকে আমদানি করতে হয়েছে। এবং যেহেতু ঈদের সময়টাতে সেমাই, পায়েস সহ নানান ধরনের পণ্যে, নানান ধরনের খাদ্যে নারকেলের ব্যবহারও হয়ে থাকে, এবং সেই কারণে এই সময়টাতে কিন্তু নারকেলের চাহিদা কিছুটা বাড়ে, এবং গেল বছরের এই সময়টার তুলনায় কিন্তু এই বছর দাম কিছুটা বেড়েছে। তার প্রধান কারণ হচ্ছে দেশি যে নারকেলগুলো রয়েছে সেগুলোর উৎপাদন অনেকটা কমেছে, এবং সেগুলোতে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, এবং অন্যদিকে যেগুলো আমদানি করে নারকেল নিয়ে আসা হচ্ছে সেই নারকেলগুলোর কিন্তু ডলার রেট বৃদ্ধির কারণে গেল বছরের তুলনায় দাম কিছুটা বেড়েছে। এবং দেশি যে নারকেলগুলো রয়েছে সেগুলো মূলত নারকেলের আগেই, অর্থাৎ করোনার পর থেকেই কিন্তু ডাব খাওয়ার প্রবণতা মানুষের বেড়েছে, এবং সেই ডাব খাওয়ার কারণেই কিন্তু মূলত আসলে নারিকেলে পরিণত হতে পারছে না পণ্যটি, এবং সেই কারণে কিন্তু দেশি যেই নারিকেল সেটির উৎপাদন অনেকটা কমে গিয়েছে, এবং একই সাথে জলবায়ুর প্রভাবও কিন্তু রয়েছে, এবং এই সকল কারণে দেশি যে উৎপাদিত নারিকেল সেটির চাহিদা বেশি থাকলেও কিন্তু উৎপাদন কম থাকার কারণে মূলত পণ্যটির দাম বাড়ছে। অন্যদিকে যে আমদানিকৃত নারিকেল রয়েছে, মায়ানমার থেকে নারিকেল না আসার কারণেও কিন্তু কিছুটা সংকট রয়েছে। শুধুমাত্র ভারত থেকে আমদানি করা হচ্ছে, শ্রীলঙ্কা থেকেও স্বল্প পরিসরে কিছু নারিকেল আসে, যেগুলো মূলত ভারত হয়েই আসে, এবং সেগুলো দিয়েই এখন যে চাহিদা সেটি মেটানোর আসলে চেষ্টা করা হচ্ছে। এবং আড়তদার যারা রয়েছে তারা বলছেন যে তাদের কেনা বেশি পড়ার কারণে তাদেরকে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে ঈদকে কেন্দ্র করে যে চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদার তুলনায় সরবরাহ এখন পর্যন্ত ব্যবসায়ীরা বলছেন যে স্বাভাবিক রয়েছে, এবং পর্যাপ্ত নারিকেলের আমদানিও রয়েছে বলে তারা জানিয়েছেন। শম্পা, চট্টগ্রামে বেড়েছে নারকেলের দাম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে চট্টগ্রামে নারকেলের দাম বাড়লেও ময়মনসিংহে কিন্তু কমেছে নিত্য পণ্যের বাজারের যেসব পণ্য রয়েছে সেগুলো। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, বাজারে নিত্য পণ্যের সরবরাহ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শম্পা, এর আগের সংযোগে যেটা জানাচ্ছিলাম যে আজকে সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহের মেছুয়া বাজার আমরা যেহেতু রয়েছে, এখানে আসার পর যে দেখতে পেরেছি যে বেশিরভাগই নিত্যপণ্যই কিন্তু আসলে নাগালের মধ্যে রয়েছে। নতুন করে আসলে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি, একেবারে পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে বিভিন্ন যে নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আগের মতো রয়েছে। আমরা এখানে আসার পর যেটা দেখছি যে বেশ কিছু নিত্যপণ্যের দরদাম যদি আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আজকে ময়মনসিংহে শুকনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 34 থেকে 35 টাকা কেজি খুচরো বাজারে, এবং রসুন বিক্রি হচ্ছে চায়না রসুন আমদানি করা যেগুলো রয়েছে সেগুলো 220 টাকা করে বিক্রি হচ্ছে প্রতি কেজি, এবং আদা দেখতে পাচ্ছি আমরা পাশের সঙ্গে আদাও বিক্রি হচ্ছে 90 টাকা কেজি, এবং সেই সাথে বেশ সস্তা যাচ্ছে কিন্তু আসলে পুরো 10 থেকে 15 দিন যাবতই কিন্তু খুব সস্তা যাচ্ছে আলুর বাজারটা। আলু কিন্তু 16-17 টাকা করে কিন্তু আলু বিক্রি হচ্ছে। দুই ধরনের আলু রয়েছে, প্রকার আকার মান ভিত্তিক কিন্তু সর্বোচ্চ 18 টাকা থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ বিক্রি হচ্ছে আলুর দামটা। আলুর কিন্তু বেশ একটা স্বস্তি রয়েছে। তবে যেটা বরাবরই আমরা বলার চেষ্টা করেছি যে মশলা, বিশেষ করে ঈদের রান্নার কাজে কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মশলা, সেই মশলাগুলোর দাম কিন্তু বেশ চড়া রয়েছে। এলাচের দাম কিন্তু সপ্তাহের ব্যবধানে 5 থেকে 600 টাকা বেড়ে বিক্রি হচ্ছে আপনার 5200 থেকে 5600 টাকা পর্যন্ত। জিরা বিক্রি হচ্ছে 620 টাকা করে। লবঙ্গ দেখতে পাচ্ছি আমরা, লবঙ্গ বিক্রি হচ্ছে 560-65 টাকা করে। এবং এই এলাচগুলো যেহেতু তারা বলছিলেন যেহেতু বিদেশ থেকে আমদানি করা হয় এগুলো, যার কারণে কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন দামগুলো আমরা দেখতে পাই। এবং পাশাপাশি আমরা যেটা বলছিলাম যে বোতলজাত সয়াবিন তেলের পুরো রমজান মাস জুড়ে সবচেয়ে বেশি যেটি ভুগিয়েছে ময়মনসিংহবাসীকে বোতলজাত সয়াবিন তেল, সেই সয়াবিন তেলের যে একটি সংকট ছিল সেটি কিন্তু অনেকটাই কমে
কমে এসেছে, সরবরাহ বেড়েছে, যার কারণে কিন্তু আজকে অন্তত ঈদের বাজার করতে এসেছে অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন। বিশেষ করে 3-4 দিন যাবৎ এই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহটা স্বাভাবিক হয়েছে এবং গায়ে যে মূল্য রয়েছে সেই মূল্য অনুযায়ী কিন্তু অনেকেই কিনতে পারছেন। পাশাপাশি খোলা সয়াবিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনতে পারছেন। সেই সাথে চিনি, ডাল, মসুর ডাল এবং সেমাই থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে। তবে গরু দুধের দামটা 10-15 টাকা করে বেড়েছে। সেমাইয়ের দামটা গত বছরের তুলনায় 5-7 টাকা করে বেড়েছে। আমরা পোলাওয়ের চাল দেখতে পাচ্ছি, পোলাওয়ের চালটা কিন্তু বিভিন্ন দামেই রয়েছে, আকার প্রকার মানভেদে 100 থেকে 110 টাকা 15 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং ছোলা বুট বিক্রি হচ্ছে 105 টাকা করে। সব মিলিয়ে বলা যায় যে শম্পা, আজকে ময়মনসিংহে মেট্রো বাজার আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে ভোক্তা এবং সাধারণ বিক্রেতাদের সঙ্গে কথা বলে বেশিরভাগ নিত্যপণ্যের বাজার দর কিন্তু আজকে সহনীয় পর্যায়ে রয়েছে এবং নাগালের মধ্যে রয়েছে। তো এই ছিল ময়মনসিংহ থেকে নিত্যপণ্যের দরদামের সর্বশেষ খবর আমার কাছে। শম্পা, ময়মনসিংহে স্বস্তি রয়েছে নিত্যপণ্যের বাজারে, সেই খবর নগরীর মেছুয়া বাজার থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। দাম ভালো পাওয়ায় দিন দিন আলু চাষে ঝুঁকছেন শেরপুরের কৃষকেরা। এবছর শৈত্যপ্রবাহ ও বৈরী আবহাওয়ার প্রভাব না থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বেশি উৎপাদন হয়েছে 19,890 টন আলু। জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। শেরপুরে এবছর আলু চাষে খরচ বাড়লেও বাম্পার ফলনে খুশি কৃষকরা। জমি চাষ, বীজ কেনা, শ্রমিক খরচ সহ নানা কারণে বিঘা প্রতি খরচ হয়েছে 25 থেকে 30 হাজার টাকা। তবে কৃষকরা বলছেন দাম ভালো পেলে বিঘা প্রতি 10 থেকে 15 হাজার টাকা লাভ করা সম্ভব। বড় জাতের আলু চাষে চাহিদা বেশি থাকায় কৃষকরা ডায়মন্ড, কারেজ, এডিসন আলু বেশি চাষ করেছেন। এসব আলু সুপার শপ ও রেস্টুরেন্টে চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে ব্যবহৃত হয়। আলু বীজ বপনের 80 থেকে 90 দিনের মধ্যেই তা বিক্রি উপযোগী হয়। একই জমিতে আলু চাষের পর পাট, ভুট্টা ও সবজি চাষ করে বাড়তি আয় করতে পারেন কৃষকরা। 6 বিঘা জমি আমি আলু করছি, মনে করুন 3 লাখ টাকার মতন খরচ হয়েছে। আমি প্রত্যেক বছর আলু করি। বিভিন্ন ধরনের কুবৃষ্টি করবো, তরকারি করবো, এই গুণে নিয়ে মানে অল্প দিনেই ফসলটা আঙ্গুরে আসা পড়ে। এবার 3টা জাত লাগাইছি, বিআরডিসি থেকে সহযোগিতা মোটামুটি ভালো পাইছি। বাজারটা ভালো হয়, গত বছর মতো ভালো হয়, তাহলে আল্লাহর রহমতে এই আবার আমি লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। এদিকে আলু গাছ কাটা ও বাছাইয়ে কর্মসংস্থান হয়েছে হাজারো নারী পুরুষের। তবে এবছর রাসায়নিক সার ও কীটনাশকের দাম বেড়েছে, তারপরও ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষকেরা। 300 টাকার কাম করি, এই টাকা দিয়ে আঙ্গুরে সংসার চলি। আমরা সকালে 8টার সময় আসি, আর সারাদিন কাজ করি, নিজের ভবিষ্যৎ করুন, 2-1 টাকা পয়সা দিয়ে একটা গরু ছাগল করুন, এই জন্য আমরা আলুর কাজও আইছি। এবছর শেরপুরে বীজ আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, তাই ভবিষ্যতে কৃষকদের সব ধরনের পরামর্শ সহ তাদের পাশে থাকার কথা জানান এই কর্মকর্তা। চুক্তিবদ্ধ কৃষকদেরকে আমরা উপযুক্ত বীজ, সার এবং বালাইনাশক দেওয়াতে এবছর কোনো রোগবালাইয়ের উপস্থিতি ছিল না, যার কারণে আমাদের উৎপাদন আরও 500 মেট্রিক টন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1890 মেট্রিক টন বেশি আলু উৎপাদিত হয়েছে। বেশি আলু উৎপাদিত হয়, বাজার মূল্য কিছুটা কমে গেছে। আমরা বিভিন্ন কোর্সকে আমরা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু সংরক্ষণ করার জন্য কৃষি বিভাগ এবং জেলা প্রশাসন তাদের সাথে আমরা যোগাযোগ করতেছি, যেন কৃষক তার ন্যায্য মূল্য পরবর্তী পর্যায়ে আলু বিক্রি করে ন্যায্য মূল্য পায়। এই বিষয়ে আমরা কাজ করতেছি। চলতি বছর শেরপুরে 5212 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জেলা কৃষি বিভাগ, যেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 5317 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিল। জেলা কৃষি বিভাগ বলছে এসব স্থান থেকে 95,706 মেট্রিক টন আলু পাওয়া যাবে, যার বাজার মূল্য প্রায় 162 কোটি টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ভোজ্য তেলের দাম বাড়ায় দেশে বাড়ছে সরিষার কদর। কম খরচে অল্প সময়ে বেশি লাভ হওয়ায় মানিকগঞ্জের কৃষকেরা ঝুঁকছেন সরিষা চাষে। চলতি মৌসুমে জেলায় উৎপাদিত সরিষার বাজার মূল্য 900 কোটি টাকা। আসাদ জামানের প্রতিবেদনে বিস্তারিত। চলতি মৌসুমে মানিকগঞ্জের 7টি উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে চাষাবাদের খরচ হয়েছে 5 থেকে 7 হাজার টাকা, আর বিঘা প্রতি সরিষা বিক্রি করে আয় হচ্ছে 16,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। ফলে লাভবান হচ্ছেন কৃষকরা। সরিষা উৎপাদনে দেশে তৃতীয় অবস্থানে মানিকগঞ্জ। এবছর জেলায় 95,000 টন সরিষা উৎপাদিত হয়েছে, যা থেকে প্রায় 3 কোটি 83 লাখ লিটার তেল পাওয়া যাবে।
স্থানীয় চাহিদা মিটিয়ে 1,30,00,000 লিটার অতিরিক্ত তেল দেশের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। আমাদের এই শস্যটা বাম্পার ফলন হয়েছে, নিজেদের জন্য আবার খাওয়ার জন্য আবার বিক্রিও করি। 1,500 টাকা খরচ হয় পার বিঘা প্রতি, তাতে 5 মণ 5.5 মণ 6 মণ শস্য হয়। দাম ভালো থাকে, বাজার ভালো থাকে, তাহলে কৃষকরা বাঁচবো। উন্নত বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রশিক্ষণ পেয়ে দক্ষতা বেড়েছে কৃষকদের। ফলে সরিষার বাম্পার ফলন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আমাদের কৃষি বিভাগের পরামর্শে বিভিন্ন উন্নত জাতের সরিষা, যেমন বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17 এবং বাড়ি সরিষা 18, বিনা সরিষা 11, এই জাতগুলার চাষ বেশি পরিমাণে করেছে। এই কারণে আমাদের আসলে ফলন খুব বেশি হয়েছে। সরিষা চাষ থেকে শুধু কৃষকরাই লাভবান হচ্ছেন না, দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে। সঠিক নীতিমালা ও সরকারি উদ্যোগ থাকলে সরিষার সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ। চুয়াডাঙ্গায় ছুরিকাঘাত করে বাবাকে হত্যার অভিযোগ উঠাচ্ছে মাদ্রাসা পড়ুয়া ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত দদুল হোসেন চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, ছেলে মোবাইল ব্যবহার করায় শনিবার ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন বাবা। এর জেরে রাত 7:45টার দিকে নামাজরত বাবা দদুল হোসেনকে পেছন থেকে এলোপাথারি ছুরিকাঘাত করে ছেলে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ। বান্দরবানে পাহাড় ও বন উজাড় করে অবৈধভাবে গড়ে উঠেছে অন্তত 30টি ইটভাটা। এতে নষ্ট হচ্ছে পাহাড়ের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য। অবৈধ ভাটা বন্ধে আদালতের নির্দেশনা থাকলেও নীতির তোয়াক্কা না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। রিজভি রাহাতের তথ্য, ছবিতে বিস্তারিত। কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া, সঙ্গে সূক্ষ্ম কণার ছাই। এভাবেই পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, রুমা, থানচি ও নাইক্ষংছড়িতে বিশেষ কায়দায় পাহাড় কেটে আর বনের কাঠ পুড়িয়ে অবৈধভাবে চলছে অন্তত 30টি ইটভাটা। কৃষিজমি, জনবসতি, প্রাকৃতিক ও সামাজিক বন আর শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষে গড়ে উঠেছে এসব ইটভাটা, যার ধোঁয়ায় নষ্ট হচ্ছে পাহাড়ের প্রাণ প্রকৃতি, ফসল ও জীববৈচিত্র্য, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এখানে পাহাড় থেকে ছোট ছোট গাছগুলা কেটে নিয়ে ইটভাটা করছে। মাটি এগুলা ধরেন পাহাড় থেকে যে এগুলা আগে কাটছিল, কাটে এখন করছে আর কি করে, এখন মেল চালাইতেছে। আইন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এসব ইটভাটা, যেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে পাহাড়ি বনভূমির কাঠ। পাহাড়ের মাটি ভালো, তাই মাটি এগুলো ঠিক আছে, এগুলো ইট ভালো হয়। লাকড়ি দিয়ে ইট পোড়ানোর কারণে ইটগুলো খুব ভালো উন্নত মানের হয়। ভারত মেডগুলা কাটি শত শত মেডগুলা টাটু করে আনি, এটা ধরুন ইট বানাইতে আসছে গাছের গাছ জ্বালায়। তবে অবৈধ এসব ইটভাটায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। নাইক্ষংছড়ি, লামাতে অনেকগুলো অভিযান চলছে এবং যারা এই ধরনের কার্যক্রম চলবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। সরকারের নির্দেশনা মোতাবেক আমরা তার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে এবং সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। 3 পার্বত্য জেলায় ইটভাটা নির্মাণে রয়েছে আদালতের নিষেধাজ্ঞা। এরপরও অবৈধ ভাটা কেন বন্ধ হচ্ছে না, এমন প্রশ্ন পার্বত্যবাসীর। এখন বান্দরবান। মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার কারণে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। যাত্রীদের ভোগান্তি পৌঁছাচ্ছে চরমে। পৌরসভার নানা উদ্যোগেও কমেনি শহরের যানজট। এ বিষয়ে জানাতে নগরীর শহীদ রফিক সড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, যানজট নিরসনে পৌরসভা এবং ট্রাফিক বিভাগ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সঙ্গে জানাবেন যানজট নিয়ন্ত্রণে না আসার কারণ কি বলা হচ্ছে? শম্পা, আপনি যেমনটি বলছিলেন, মানিকগঞ্জ কিন্তু এক শহরের রাস্তা, একবার গেলে কিন্তু সেটা শেষ হয়ে যায়। তো 1.5 কিলোমিটার যে রাস্তাটা, এটার মধ্যে কিন্তু 3টি কারণে প্রায় যানজট লেগে থাকে। একটা হচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বা অটোরিকশা, আর হচ্ছে রাস্তার পাশেই কিন্তু যে ভ্রাম্যমান যে ভ্যানে করে যে দোকান এবং
পাশাপাশি যে পার্কিং, অবৈধ পার্কিং এর কারণে কিন্তু যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মানিকগঞ্জ শহরে। তো ঈদ উপলক্ষে কিন্তু এই যানজটের তীব্রতাটা বেড়েছে আরো কয়েক গুণ। তো এই সময়ে কিন্তু দেখা গিয়েছে যে যানজট নিত্যদিনের সঙ্গী হলেও দেখা গিয়েছে বিভিন্ন যে উদ্যোগ নিয়েছে সেগুলো কিন্তু কাজে লাগেনি। তো জেলা পুলিশ প্রশাসন থেকে কিন্তু যে শহরের রাস্তাকে ওয়ান ওয়ে করে দেওয়ার পরেও কিন্তু যানজট লেগেই থাকে, কারণ যে জায়গায় 5 মিনিট লাগে যেতে সেটা কিন্তু এখন 20 থেকে 25 মিনিট পর্যন্ত লেগে যাচ্ছে শুধুমাত্র যানজটের কারণে। আর যে মানিকগঞ্জ পৌরসভা থেকে প্রায় 1000 খানিকের মতো ব্যাটারি চালিত রিক্সাকে বিভিন্ন পৌর শহরের বিভিন্ন জায়গা চলাচলের অনুমতি দিলেও এখন কিন্তু সেটা প্রায় 2500 থেকে 3000 পর্যন্ত দাঁড়িয়েছে। এটাও কিন্তু যানজটের একটা বড় কারণ। আর অপরদিকে যে মানিকগঞ্জ শহরের যে বিপণী বিতানগুলো গড়ে তোলা হয়েছে সেগুলোর অধিকাংশই আন্ডারগ্রাউন্ডে যেগুলো পার্কিং থাকার কথা সেগুলো কিন্তু তারা দোকান পাট ভাড়া দিয়েছে, যার কারণে কিন্তু শহরে যে যারা বাজার করতে আসছে কিংবা শপিং করতে আসছে সেগুলো কিন্তু তাদের যে মোটরসাইকেল, তাদের গাড়ি, এগুলো কিন্তু রাস্তায় রেখে পার্কিং করা হচ্ছে, যার কারণে কিন্তু যানজট বেড়েছে। ট্রাফিক পুলিশ থেকে প্রতিনিয়ত এখান দিয়ে যারা যাচ্ছে, ওয়ান ওয়ে যারা ভঙ্গ করছে তাদের কিন্তু জরিমানা কিংবা আইনের আওতায় আনারও চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং পাশাপাশি তারা বিভিন্ন পয়েন্টে কাজ করছে বলে আমরা দেখতে পেয়েছি। কিন্তু যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, যেহেতু শহরের রাস্তা ছোট, যার কারণে কিন্তু স্থায়ী কোনো পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন। তো সম্পা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ শহর যানজটের সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জে অবৈধ অটোরিকশার কারণে যানজট বেড়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। এদিকে খরা ও অনাবৃষ্টিতে পড়ছে মৌলভীবাজারের চা বাগান। চা পাতা বাঁচাতে দেয়া হচ্ছে সেচ, এতে বাড়ছে উৎপাদন ব্যয়। এরই আরো জানাতে এই মুহূর্তে কমলগঞ্জের পাত্রখলা চা বাগান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। চা পাতা পুড়ে যাওয়ায় বাগান মালিকরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই সঙ্গে জানাবেন সেচ খরচ কতটা বাড়ল। চা উৎপাদনের লক্ষ্যমাত্রা হয়েছিল 10 থেকে 8 লাখ উৎপাদন ব্যাহত হয়েছিল। এবছরও কিন্তু চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,03,00,000 কেজি, কিন্তু মৌসুমের শুরুতেই কিন্তু হুচট খাচ্ছে চা শিল্পটি। অর্থাৎ গত বছর কিন্তু মার্চের প্রথম দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল, এতে করে প্রথমেই কিন্তু চা উৎপাদন ব্যাহত হয়নি, কিন্তু এবছর প্রথম থেকে খরার কবলে পড়ার কারণে চা উৎপাদন ব্যাহত হয়েছে, এবং প্রতিটি বাগানে কিন্তু দেখা যাচ্ছে যে চা গাছ মরে গিয়ে লাল হয়ে মরে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কৃত্রিম ভাবে কিন্তু চা বাগান মালিকরা বা চা সংশ্লিষ্টরা চায়ের গাছগুলোতে সেচ দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। এই বিষয়ে আমি কথা বলেছিলাম ন্যাশনাল টি কোম্পানির পরিচালক এবং শ্রী গোবিন্দপুর চা বাগানের স্বত্বাধিকারী মহসিন মিয়া মধুর সাথে। তিনি জানিয়েছেন যে যদিও আমরা সেচ দিয়ে তারা সেটাকে সচল রাখার চেষ্টা করছেন, কিন্তু সেচের যে খরচগুলা, বিদ্যুতের প্রচুর পরিমাণে ইউনিট দাম বেড়ে গিয়েছে, এবং যেখানে ডিজেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু তারা হিমশিম খেতে হচ্ছে সেচ দিতে। এতে করে তাদের উৎপাদন বেড়ে গিয়েছে। যেখানে প্রতি কেজি চা উৎপাদন 220 টাকা কেজি উৎপাদন খরচ হয়, সেখানে বিক্রি হয় মাত্র 130, 140 বা সরকারের বেঁধে দেওয়া দাম 160 টাকা। এতে করে তারা প্রতিনিয়তই কিন্তু প্রতি কেজি চা পাতাতে 50 থেকে 60 টাকা লোকসানের মধ্যে পড়েন। এবছরও যদি এভাবে চলতে থাকে তারা আরো বেশি লোকসানের মধ্যে পড়বেন এবং চা উৎপাদন ব্যাহত হবে। আমি অনেক ব্যবস্থাপকের সাথে কথা বলেছি, এখানে পাত্রকলা এনটিসি চা বাগানের ব্যবস্থাপকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এখানে 1024 হেক্টর চা উৎপাদনের গাছগুলো রয়েছে, কিন্তু প্রায় 200 হেক্টর চা গাছ 200 হেক্টরের মধ্যে চা গাছগুলো ছিল, সেগুলো মরে গিয়ে পুরা হয়ে গিয়েছে, অর্থাৎ একদম লালচে হয়ে নষ্ট হওয়ার পথে রয়ে গিয়েছে। তারা বলছেন যে সেচ দেওয়া অব্যাহত রেখেছেন এবং তারা চেষ্টা করছেন সেখান থেকে উত্তরণের জন্য। এ বিষয়ে আমি কথা বলেছিলাম চা বিশেষজ্ঞ বিটিআর এর চা গবেষক ডক্টর ইসমাইল হোসেনের সাথে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে সেচ প্রক্রিয়া চলমান রাখতে হবে, এবং যখন প্রুনিং বা চা কাটিং করা হয় তখন কিন্তু নিচের যে পাতাগুলো আছে সেগুলো রাখা যাবে না, অর্থাৎ একদম উপরে চা কাটিং করা যাবে না, ডিপলি চা কাটিং করতে হবে, এবং নিচের পাতাগুলো যদি না থাকে সেক্ষেত্রে অনেকগুলো চা শেডটি গুলা উজাড় হওয়ার কারণে কিন্তু এই সমস্যার
সৃষ্টি হচ্ছে, সেটি থাকলে সেখানে 9 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা সহনীয় করতে পারে, এতে করে চা গাছগুলো ভালো থাকে। তিনি বলছেন যে মালচিং পদ্ধতিতে কচুরিপানা যেগুলো রয়েছে সেগুলো চা গাছগুলোতে দেওয়ার জন্য। সব মিলিয়ে এ পর্যন্ত বড় চা গাছগুলো যেগুলো রয়েছে সেখানে 10 ভাগ এবং ছোট ছোট চা গাছ, নতুন যে চা গাছগুলো লাগানো হয়েছে সেখানে 30 ভাগের মতো ক্ষতি হয়েছে। এইভাবে যদি খরার মুখে পড়ে তাহলে চা উৎপাদন ব্যাহত হবে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে চা শিল্পটি। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের পাত্রকলা চা বাগান থেকে সবশেষ। সম্পা। মৌলভীবাজারে খরায় পড়ছে চা বাগান, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। ঈদ আসতে বাকি মাত্র কদিন, তাই তো সিলেটে জমে উঠেছে বেচাকেনা। ক্রেতাদের পদচারণায় মুখর জেলার শতাধিক মার্কেট। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং পোশাকের দাম অনেকটাই স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক ক্রেতা। আর জানাচ্ছেন সন্দীপন শুভ। সিলেটের পোশাকের দোকানগুলোতে দেশি পোশাকের পাশাপাশি রয়েছে বিভিন্ন বিদেশি পোশাকের বিপুল সমাহার। এর মধ্যে এবছর বেশি নজর কেড়েছে বাহারি নকশা, ব্লক এবং হ্যান্ড পেইন্টে তৈরি পোশাক। নতুন নতুন মডেলের পোশাক কিনতে দোকানগুলোতে ভিড় বেড়েছে নারী ও তরুণীদের। এবারের ঈদে তাদের পছন্দের তালিকায় রয়েছে সারারা, গারারা, কাঞ্জিবরম সিল্ক, অর্গানজা, গাদোয়াল, শামু সিল্ক সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি ড্রেস। তবে বিক্রির তালিকায় এবছর শীর্ষে রয়েছে পাকিস্তানি পোশাক। থ্রি পিসগুলো আছে, কালেকশনগুলো ভালো, প্লাস শাড়িও আছে। ঈদের জন্য আমরা সবাই মিলে মিশেই কাপড় চোপড় কিনি। আমি মূলত একটা ব্লক বাটিক জামা এবং একটা শাড়ি দেখতে আসছি। ঈদকে কেন্দ্র করে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে অন্যান্য দোকানগুলিতেও জমে উঠেছে বেচাকেনা। তবে দাম কিছুটা স্থিতিশীল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। মেয়েরা একটু পাকিস্তানি ড্রেসের দিকে বেশি ঝোঁক, তো মেইন ড্রেসটা বেশিরভাগ সবাই সব সময় দেখা যায় পাকিস্তানি কেনা হচ্ছে কয়েক বছর ধরে। মেয়ের জামার জন্য আসছি, কেনার জন্য মেয়ের জন্য আসছি থ্রি পিস, আমার জন্য থ্রি পিস শাড়ি, এগুলো কিনবো আর কি। ক্রেতাদের পছন্দ অনুযায়ী নতুন বাহারি পোশাকের সমাহার সিলেটের সব মার্কেটে। বিক্রেতাদের প্রত্যাশা এবারের বেচাকেনা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হবে। কাঞ্জিবরম কাতান আছে, তারপর আপনার শামু সিল্ক ওইগুলো চলতেছে, গাদোয়াল ওইগুলো একটু বেশি চলতেছে। আশা করতেছি এই বছর আমাদের সর্বোচ্চ সেল হবে। কাস্টমারের আনাগোনাটা একটু বেশি আছে এবার, আমরা মনে করতেছি অন্যবারের তুলনায় এবারে ঈদের যে সেলটা খুব ভালো। আসন্ন ঈদ উল ফিতরে হাজার কোটি টাকা বেচাকেনার প্রত্যাশা সিলেটের ব্যবসায়ীদের। সন্দীপন শুভ, এখন সিলেট। এর সাথে শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।